হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা পড়ব আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কম্পালসারি পেপার অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো এইসি 1 পেপারের সেকেন্ড চ্যাপ্টার এর আফটারওয়ার্ডস এর পরবর্তী কিছু এমসিকিউ। যারা আমার আফটারওয়ার্ডসের দুটো ভিডিও দেখেছো সেখানে দেখবে আমি 10টা এমসিকিউ সম্পর্কে আলোচনা করে দিয়েছি। তারপরে আমি কিছু এমসিকিউ সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? তোমাদের একটা কথাই বলে দিই আমি, তোমাদের যে এই যে কম্পালসারি পেপার এর তোমরা সিলেবাস আশা করি জানো এবং কোশ্চেন প্যাটার্নটা জানো। না জানলে আমি বলে দিচ্ছি, তোমাদের কোশ্চেন প্যাটার্ন থাকবে, তোমাদের 2 মার্কসের করে 25টা এমসিকিউ দেবে, থাকবে 50 মার্কস, ঠিক আছে? 25টা এমসিকিউ দেবে, 2 মার্কস করে, প্রত্যেকটা থাকবে 50 মার্কস। তাহলে এর থেকেই বুঝতে পারছো যে এমসিকিউর কোনো সাজেশন হয় না, ঠিক আছে? তোমরা অনেক ইউটিউবের ভিডিও দেখবে যে তোমাদেরকে এক গাদা সাজেশন দিচ্ছে, 20খানা 50খানা 25খানা, কোনো সাজেশন হয় না, এমসিকিউ সাজেশন হয় না। তোমরা ক্লাস 12 পড়ে এসে তোমরা সেটা ভালো করেই জানো। যত তোমরা গল্প বা কবিতা ভালো করে পড়বে, যত তোমরা আলোচনা করবে, প্র্যাকটিস করবে, তত তোমরা কমন পাওয়ার চেষ্টা করবে। তাও বিগত বছরের প্রশ্ন উত্তর ঘেটে আমি যে কটা কোশ্চেন পাবো বা আমার কাছে যে বই, সেখান থেকে যে বই আছে তোমরা সেখান থেকেও করতে পারো। তাও আমি তোমাদেরকে কিছু আজকে প্রায় 20খানার মতন এমসিকিউ আলোচনা করে দিচ্ছি। আশা করবো তোমাদের জন্য প্রত্যেকটাই এমসিকিউ আমি এইভাবে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবার, ঠিক আছে? মোটামুটি আমার কাছে যে কোশ্চেনগুলো আছে সেগুলো বিগত বছরের প্রশ্নপত্র ঘেটে তৈরি করা, ঠিক আছে? এবং এক্সট্রা বই আমার কাছে আছে, সেখান থেকে আমি কিছু কোশ্চেন লেখাই আমার ক্লাসের মধ্যে, এবং যে ক্লাসের মধ্যে যে কোশ্চেনগুলো লিখি সেগুলো তোমাদের সামনে এখানে তুলে ধরছি, ঠিক আছে? আর তোমরা যদি তাও একটু অসুবিধা হয় আমি বলবো তোমরা কিছুদিন অপেক্ষা করে যাও। তোমাদের পরীক্ষা ডিসেম্বর মাসে হওয়ার কথা চলছে, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার। তার আগে নভেম্বর মাসে, 1 মাস আগে আমি তোমাদের এই কম্পালসারি ইংলিশের প্রত্যেকটা পিডিএফ, প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ, বিগত বছরের প্রশ্নপত্র, বাংলা মানে, ইংলিশ, কবিতা, হয়তো সব আমি 1 মাস আগে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? হয়তো সেটা একটু পেইড হতে পারে, তবে বেশি চিন্তা করার নেই, সেটা খুবই নগণ্য দাম, অল্প দামই আমি নেব, বেশি তোমাদের থেকে দাম নেব না, যেহেতু এটা কম্পালসারি পেপার, ঠিক আছে? আমি আপাতত করে দেওয়ার চেষ্টা করছি। সেখানে আরও কিছু প্রশ্ন উত্তর থাকবে, তোমরা আরও ভালো করে করতে পারবে, তো সেটা ভালো করে নিই, ওকে? চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে আসে আজকে প্রশ্নপত্রে। তোমরা একটু খাতার মধ্যে লিখতে শুরু করে দাও, ঠিক আছে? আমি এ পাশে দিয়ে দেবো, যেখানে আমার ক্লাসের যে লেখাগুলো সেগুলো এখানে দিয়ে দেবো, ঠিক আছে? চলো স্টার্ট করলাম। 11 নম্বরে আসছি। দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ আফটারওয়ার্ডস সাজেস্ট। ফার্স্ট স্ট্যাঞ্জা কী বলেছে? উত্তর বলছে, লিখে নাও। দ্য রিসাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ। 2 নম্বর হবে দ্য কন্টিনিউয়েশন অফ লাইফ অন আর্থ। 3 নম্বর হবে দ্য কন্টিনিউয়েশন অফ লাইফ অন আর্থ ইভেন আফটার দ্য ডেথ অফ দ্য পোয়েট। আর 4 নম্বর হবে দ্য ন্যাচারাল বিউটি অফ স্প্রিং, ঠিক আছে? এই 4টে উত্তর হবে। তোমরা একটু ভিডিওটা ব্যাক করে হলে লিখে নাও। নাম্বার 2 আসছি। ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা দ্য পোয়েট রিপ্রেজেন্টস অ্যাজ। আচ্ছা, ফার্স্ট স্ট্যাঞ্জায় কবি নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করেছে? মনে করো কবি নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করেছিল। আচ্ছা, আমি 4টে অপশান দিচ্ছি। প্রথম হচ্ছে এ মিনিট অবজারভার অফ দ্য নেচার। 2 নম্বর এ পার্সন ইনডিফারেন্ট টু নেচার। 3 নম্বর এ লাভার অফ গ্রিন লিভস। 4 নম্বর নান অফ দিস। কোনটা হয় বলো? আচ্ছা, তোমাদের মনে হতে পারে স্যার এখানে হয়তো ওই যে ইনডিফারেন্ট টু নেচার, না, এখানে হবে এই মিনিট অবজারভার। মিনিট অবজারভার কথার মানে হচ্ছে একদম খুঁটিনাটি পর্যবেক্ষক। দেখবে যারা আমার ভিডিওগুলো দেখেছো ফার্স্ট টাইম যায়, দেখবে কবি কিন্তু প্রকৃতির পুরো জিনিসটাকে খুবই খুঁটিনাটিভাবে পর্যবেক্ষণ করেছে। তাহলে এখানে কি হবে? এ মিনিট অবজারভার অফ দ্য নেচার, অর্থাৎ প্রকৃতির একজন খুঁটিনাটি পর্যবেক্ষক হিসাবে, ঠিক আছে? আচ্ছা, উত্তর 3 নম্বর আসছি। হাউ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট হিমসেলফ টু বি রিমেম্বার্ড আফটার হিজ ডেথ ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা। কবি বলছে মারা যাওয়ার পর কবিতায় কবিকে এই তার যে ইয়েগুলো মানুষরা তারা কীভাবে মনে রাখবে, ফার্স্ট স্ট্যাঞ্জায় কীভাবে বুঝিয়েছেন। দেখো কী হবে, এখানেও একই হবে, দ্য মিনিট অবজারভার অফ দ্য নেচার, ওকে? চলো তারপরে আসছে প্রশ্ন। বাই হুম ডাজ দ্য পোয়েট ওয়ান্ট হিমসেলফ টু বি রিমেম্বার্ড আফটার হিজ ডেথ ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম। কবি এখানে বলতে চেয়েছে যে প্রথম স্ট্যাঞ্জায় কবি যখন মারা যাবে তখন কবিকে কারা মনে করবে? অপশান দিই। আচ্ছা, নাম্বার 1 দ্য ফ্যামিলি, নাম্বার 2 হিজ ফ্রেন্ডস, নাম্বার 3 হিজ নেইবার্স, 4 নম্বর অল অফ দ্য অ্যাবভ। আমি কবিতার মধ্যেই বলে দিয়েছি ফার্স্ট স্ট্যাঞ্জায় কবি নিজেকে বলতে চেয়েছি কাকে মনে রাখবে, তাকে তার পাড়া প্রতিবেশী, নেইবাররা মনে রাখবে। তাহলে এখানে উত্তরটা কী হবে? হিজ নেইবার্স, ওকে? তারপরে আসছি। হোয়াট টাইম অফ দ্য ডে ইজ মেনশনড ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা অফ দ্য আফটারওয়ার্ডস। আফটারওয়ার্ডস কবিতায় সেকেন্ড স্ট্যাঞ্জায় দিনের কোন সময়টার কথা বলা হয়েছে বলো তো? একদম ঠিক, ডাস্ক উত্তর হবে। লিখে দাও ডাস্ক, DUSK, ডাস্ক। তারপর একটা লাইক অ্যান আইলিড সাউন্ডলেস ব্লিঙ্ক। আচ্ছা, দ্য ফ্রেজ ইজ অ্যান এক্সাম্পল অফ। এই যে বলছে লাইক অ্যান আইলিড সাউন্ডলেস ব্লিঙ্ক, এই যে ফ্রেজটা, এই ফ্রেজটা কিসের এক্সাম্পল? 4টে অপশান দিচ্ছি। মেটাফোর, সিমিলি, পার্সনিফিকেশন, অ্যালিট্রেশন। আচ্ছা, এখানে উত্তরটা কী হবে বলো তো? এখানে হবে সিমিলি। কেন স্যার সিমিলি হয় বলে দিচ্ছি। দেখো, যখন কোনো কিছু তুলনা, তোমরা হয়তো ফিগার অফ স্পিচ শিখেছো ক্লাস 12-এ, দেখবে যখন কিছুতে এই লাইক থাকবে, যখন কিছু তুলনা হবে লাইক দিয়ে, ঠিক আছে, তারপরে তোমার অ্যাস দিয়ে, এই যখন এইগুলো দিয়ে তুলনা করা হবে তখন সেখানে কিন্তু আমাদের সিমিলি হবে, ঠিক আছে? কি বললাম? যখন কিছু তুলনা করা হবে সেই তুলনাটা যদি লাইক আর অ্যাস দিয়ে হয় তবে সেটা কিন্তু সিমিলি হয়। আর এই লাইক আর অ্যাস যদি না থাকে, ভালো করে বুঝে নাও, যদি লাইক আর অ্যাস যদি না থাকে তখন সেই তুলনাটা হচ্ছে মেটাফোর, ঠিক আছে?
দুটোই বুঝিয়ে দিলাম। সেটা কি? সেটা হচ্ছে মেটাফোর। কি বললাম? যখন তুলনা লাইক আর অ্যাস এই শব্দগুলো দিয়ে হবে তখন সেটা হচ্ছে সিমিলি, তখন এটা কি? সিমিলি, SIMILE, সিমিলি, ঠিক আছে। আর যখন এই লাইক আর অ্যাস দিয়ে বাক্য থাকবে না, শব্দ থাকবে না তুলনা করার সময়, তখন সেটা হবে মেটাফোর। ওকে, চলো তারপরে আসছি। তাহলে উত্তরটা কী হবে? সিমিলি। ওকে, তারপরটা 17 নম্বর আসছি। গ্ল্যাড গ্রিন লিভস ইজ অ্যান এক্সাম্পল হবে। এই যে বলছে গ্ল্যাড গ্রিন লিভস, এটা কিসের এক্সাম্পল? এই যে ফ্রেজটা, এটা কিসের এক্সাম্পল বলো তো? 4টে অপশান দিচ্ছি। 1 হচ্ছে মেটাফোর, 2 হচ্ছে সিমিলি, 3 হচ্ছে পার্সনিফিকেশন, 4 হচ্ছে অ্যালিট্রেশন। কোনটাই বলো তো? বলো। একদম ঠিক, এটা কিন্তু অ্যালিট্রেশন হবে। কেন অ্যালিট্রেশন? দেখো বলছে গ্ল্যাড গ্রিন লিভস, কি বললাম? গ্ল্যাড গ্রিন লিভস। দেখো প্রথম অক্ষরগুলো দেখো, এখানেও জি, এখানেও জি। তাহলে কি বললাম? অ্যালিট্রেশন মানে আমরা কি জানি? অ্যালিট্রেশন মানে আমরা জানি যে যখন কোনো শব্দের প্রথম অক্ষরগুলো 2 বার বা 3 বার রিপিট হবে সেক্ষেত্রে আমাদের অ্যালিট্রেশন হয়। দেখবে তোমাদের প্রথম কবিতা আছে ব্রেক ব্রেক ব্রেক, দেখো প্রথমে বি বি বি, দেখো বিআর 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 সব কিন্তু সেম আছে, প্রথম অক্ষরটা বি 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 আছে, তো তখন ওটা হচ্ছে অ্যালিট্রেশন, ঠিক আছে। এটা কি হবে? এটা হচ্ছে অ্যালিট্রেশন, যেহেতু দুবার প্রথম শব্দ একবার দুবার রিভিশন আছে, মানে দুবার একই শব্দ আছে, অ্যালিট্রেশন, ঠিক আছে উত্তরটা। আচ্ছা তারপরে আসো, বিহাইন্ড দ্য ট্রিমিউলাস স্টে, হিয়ার ট্রিমিউলাস মিন, এই যে বলছে ট্রিমিউলাস, এই ট্রিমিউলাস কথাটার মানে কি? বাংলা অর্থ হচ্ছে কম্পমান। ওকে, আমি অপশান দিচ্ছি। প্রথম হচ্ছে নার্ভাস, দ্বিতীয় হচ্ছে কনফিডেন্ট, তৃতীয় হচ্ছে নান অফ দিস, আর 4 নম্বর ট্রেমলিং। কোনটা হবে? একদম ঠিক, ট্রেমলিং হয়। ট্রেমলিং মানে কি? কাঁপা। তারপরটা আসছি, বিহাইন্ড মাই ট্রিমিউলাস স্টে হোয়াট ডাজ দ্য ফ্রেজ মিন ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ দ্য পোয়েম আফটারওয়ার্ডস। এই যে বলছে ট্রিমিউলাস স্টে, এই যে বলছে বিহাইন্ড মাই ট্রিমিউলাস স্টে, এই যে ফ্রেজটা, এই ফ্রেজটা ফার্স্ট স্ট্যান্জায় কী বুঝিয়েছে? কি বুঝিয়েছে? আমি কি বলেছিলাম যে কি জীবনের আমার এই বিহাইন্ড মাই ট্রিমিউলাস স্টে মানে কি? আমার জীবনের আমার এই কম্পমান জীবনের পেছনের দরজা, তাই তো? পোস্টান পড়েছিলাম না, তাই তো? দ্য প্রেজেন্ট হ্যাজ ল্যাস্ট ইটস পোস্টান বিহাইন্ড মাই ট্রিমিউলাস স্টে পড়েছিলাম না? ওইখানে হবে। দেখো এটা কী হবে তাহলে? এই যে বল ট্রিমিউলাস স্টে মানে কি? মানুষের কম্পমান যে দেহ, তাহলে এইটা কখন হয়? মানুষ কখন কাঁপে? যখন মানুষ বুড়ো হয়ে যায়। তাহলে বুড়ো হলে গেলে কী হবে? লেখো, উত্তর হবে দ্য ওল্ড এজ অফ দ্য পোয়েটস লাইফ। এই যে বলতে বিহাইন্ড মাই ট্রিমিউলাস স্টে, এটা কোন সময়? এটা বলতে কি বুঝিয়েছে? এটা হচ্ছে কবির বৃদ্ধ জীবন, অর্থাৎ দ্য ওল্ড এজ অফ দ্য পোয়েটস লাইফ, ঠিক আছে। চলো তারপর এটা, হাউ ডাজ মে শো ইটস হ্যাপিনেস ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ আফটারওয়ার্ডস। মে কীভাবে নিজের হ্যাপিনেসকে, নিজের আনন্দকে দেখিয়েছে প্রথম স্ট্যান্জা? কীভাবে দেখিয়েছে? 4টে অপশান দিচ্ছি। বাই ব্লুমিং নিউ ফ্লাওয়ার্স, বাই শেডিং ওল্ড লিভস, বাই ফ্ল্যাপিং নিউ গ্রিন লিভস, বাই গ্রোয়িং নিউ গ্রিন লিভস। বলো ভালো করে মনে করে দেখো। আমি বলেছিলাম এখানে কিন্তু ঝাপটাচ্ছে, বলেছিলাম না? মে গ্র্যাড গ্রিনস কি ঝাপটাচ্ছে, তাহলে কী হবে? বাই ফ্ল্যাপিং নিউ গ্রিন লিভস, ঠিক আছে। আচ্ছা আর 10টা আলোচনা করব। ইফ ইট বি ইন দ্য ডাস্ক হোয়াট ইজ মিন্ট বাই ইট। এই যে বলছে না ইফ ইট বি ইন দ্য ডাস্ক, এই ইট বলতে কী বুঝিয়েছে বলো? কী হবে? আমি অপশান দিচ্ছি। 1 দ্য গ্লাইডিং ডাউন অফ দ্য ইভিনিং হক, অর্থাৎ হক নেমে আসা, দ্য ডেথ অফ দ্য পোয়েট, আর নান অফ দিস। কোনটা হয় বলো? আর হচ্ছে বোথ এ অ্যান্ড বি। কোনটা হয় বলো? ইট বলতে বুঝিয়েছে যে কবির মৃত্যুটা, পড়েছিলাম না? ইফ ইট বি ইন ডাস্ক, তাই তো পড়েছিলাম না? তাহলে এই ইটটা মানে কি? কবির যদি মৃত্যু হয় গধূলি বেলায়, লাইক অ্যান আইলেট সাউন্ডলেস ব্লিঙ্ক, পড়েছিলাম না? তাহলে এই ইটটা মানে কি? কবির মৃত্যু। তাহলে কী হবে? দ্য ডেথ অফ দ্য পোয়েট। উত্তর লিখলেন দ্য ডেথ অফ দ্য পোয়েট। ওকে, তারপরে ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা অফ আফটারওয়ার্ডস হুজ মুভমেন্ট ইজ কম্পেয়ার্ড উইথ অ্যান্ড আইলিড সাউন্ডলেস ব্লিঙ্ক। এই যে বলছে আইলিড সাউন্ডলেস ব্লিঙ্কটা, এটার সঙ্গে কার মুভমেন্টটাকে বলা হয়েছে? কার নড়াচড়াটাকে বলা হয়েছে? উত্তর কী হবে? আচ্ছা আমি অপশান দিচ্ছি। এ হেজগ, এ ডিউফল হক, ফ্ল্যাপিং অফ গ্রিন লিভস, আর নান অফ দিস। বলো কোনটা হবে? সেকেন্ড স্ট্যান্জা একটাই আমাদের প্রাণী আছে, সেটা হচ্ছে ডিউফল হক, তাই তো? আর হেজকটা কি? হেজকটা আমাদের থার্ড স্ট্যান্ডে আছে। তাহলে এখানে মানে কোন প্রাণীর নড়াচড়ার সঙ্গে তুলনা করা হয়েছে? ডিউফল হক। উত্তর লিখে নাও, এ ডিউফল হক, ঠিক আছে, মানে শিশিরে ভেজা আমাদের বাজ পাখি। তারপরে ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা অফ আফটারওয়ার্ডস হোয়াট ইজ মিন্ট বাই ডিউফল হক। দেখো যে বললাম ডিউফল হক মানে কি? ডিউফল হক কথার মানে হচ্ছে শিশিরে ভেজা বাজ পাখি। তাহলে কী হবে? দেখো এটা হবে অ্যান হক দ্যাট কামস আউট অ্যাট ডিউফল অর ডাস্ক। এক প্রকার বাজ পাখি যেটা কখন বেরিয়ে আসে? যখন শিশির পড়ে এবং যখন গধূলি বেলা হয়। ওকে, আচ্ছা তারপরে চলে আসো। ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা অফ আফটারওয়ার্ডস হোয়াট ডাজ দ্য ডিউফল হক অ্যালাইট। বলছে এই যে সেকেন্ড স্ট্যান্জায় যে আফটারওয়ার্ডস কবিতায় সেকেন্ড স্ট্যান্ডার ডিউফলটা কোথায় অ্যালাইট হবে? অ্যালাইট মানে কি বলেছিলাম? বসা। তাহলে কোথায় বসবে? আচ্ছা অপশান দিই। আপন দ্য থর্ন, আপন দ্য আপল্যান্ড থর্ন, আপন দ্য উইন্ড র্যাপড আপল্যান্ড থর্ন, নান অফ দিস। কোনটা হয় বলো? একদম ঠিক। কোথায় বসেছিল বাজ পাখি? আপন দ্য উইন্ড র্যাপড আপল্যান্ড থর্ন। উইন্ড র্যাপ কেন বলেছিলাম? কারণ বাতাসে ওই যে কাঁটা জাতীয় গাছটাকে সেটাকে বাঁকিয়ে দিয়েছিল, তাই তো? ঠিক বললাম তো? উইন্ড মানে কি? বাতাসে বাঁকানো, পড়েছিলাম না? তাহলে কী হবে? আপন দ্য উইন্ড র্যাপড আপল্যান্ড থর্ন, ঠিক আছে।
দেখো কঠিন কিছু নেই, তুমি যদি কবিতাটাকে ভালো করে পড়ো তোমার কাছে এই এমসিকিউ কোনো ব্যাপার না। মানে হয়তো আমরা তোমাকে বলে দেবো, তুমি হয়তো নিচে পেয়ে যাবে, আর যদি মানে না জানো তাহলে গুগলে সার্চ করে নেবে, অসুবিধা কী আছে, এখন তো কোনো কিছুর অভাব নেই। তবে আমি বলবো কবিতা এবং গল্পটাকে ভালো করে পড়ো, পুরো হাজারখানা প্রশ্ন উত্তর মুখস্থ করে লাভ নেই, তার থেকে ভালো যে কবিতা বা গল্পটাকে ভালো করে পড়ো, টেক্সটটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, পেন্সিল দিয়ে দাগ দাও, আমি তো পড়িয়ে দিচ্ছি ইউটিউবে, পেন্সিল দিয়ে দাগ দিয়ে সুন্দর করে পড়ো, দেখবে তোমরা নিজেরাও পারবে, তোমাদেরকে এইসব এমসিকিউ প্র্যাকটিসও করতে হবে না, ঠিক আছে। তাও আমি তোমাদের চেপ নিই, যখন আমি পিডিএফ পোস্ট করবো সেখানে আমি বিগত বছরের প্রশ্ন উত্তর সব দিয়ে দেবো, ঠিক আছে। বা যদি কোনো দিন সুবিধা হয় আমি বিগত বছরে একটা বা দুটো তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো ইউটিউবে। ওকে, চলো তারপরটা আসছি। ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডা আফটারওয়ার্ডস হোয়াট ইজ মিন্ট বাই উইন্ড র্যাপ্ট। দেখো কি বললাম, এই যে উইন্ড র্যাপ্ট এটার মানে কি, বাতাসে বাঁকানো। দেখো হবে কি, আচ্ছা আমি বলে দিচ্ছি, ডিস্টর্টেড বাই কনস্ট্যান্ট উইন্ড, শেকেন বাই কনস্ট্যান্ট উইন্ড, ওয়েট বাই কনস্ট্যান্ট উইন্ড। মানে কি, বাতাসে নড়বে, কীভাবে বেঁকে যাবে, বিকৃত হয়ে যাবে, কী বললাম, কী হবে, বিকৃত হয়ে যাবে। এটা বলছে ডিস্টর্টেড বাই, হ্যাঁ ডিস্টর্টেড বাই কনস্ট্যান্ট উইন্ড। কী হয় ডিস্টর্ট মানে কি, ডিস্টর্ট কথা মানে হচ্ছে বিকৃত যাওয়া, বেঁকে যাওয়া। তাহলে উত্তরটা কী হবে, উইন্ড র্যাপ্ট বলতে এখানে বুঝিয়েছে ডিস্টর্টেড বাই উইন্ড, এই কনস্ট্যান্ট উইন্ড, ঠিক আছে। আচ্ছা তারপরটা, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যালাইট মিন ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডা। এই যে সেকেন্ড স্ট্যান্ডা অ্যালাইট বলতে কী বুঝেছে, এটা তোমরা ভালো করে পাবে। অ্যালাইট মানে কি, নিচে নেমে এসে বসা বা অবতরণ করা। অ্যালাইট মানে কি বললাম, লাইট করা মানে হচ্ছে অবতরণ করা, তাই তো। তাহলে এখানে কী হবে, আচ্ছা আমি অপশান দিচ্ছি, টু লাইট, টু গেট লাইট ইন ওয়েট, আর টু ডিসেন্ড ফ্রম দ্য এয়ার অ্যান্ড সেটেল। আচ্ছা আচ্ছা, ডিসেন্ট কথার মানে হচ্ছে অবতরণ করা, তাহলে এখানে কোনটা বলো, এটাই অবশ্যই হবে টু ডিসেন্ড ফ্রম দ্য এয়ার অ্যান্ড সেটেল, মানে অর্থাৎ নিচে নেমে আসা বা অবতরণ করা, হয়েছে। আচ্ছা আর চারটে আলোচনা করে দিচ্ছি। এই গেজার মেন থিঙ্ক, হোয়াট মে গেজার মেন থিঙ্ক। গেজার কথা মানে কি বলেছিলেন, পথচারী। তাহলে এখানে পথচারী কী ভাববে বলছে, এখানে বলছে এই যে বলছে গেজার, এই গেজারটা কী ভাববে, চারটে অপশন দিই। আচ্ছা অপশন হচ্ছে, হি ওয়াজ এ ম্যান হু ইউজ টু নোটিস সাচ থিংস, টু হিম দিস মাস্ট হ্যাভ বিন এ ফ্যামিলিয়ার সাইট। 3 নম্বর, হি ওয়াজ ওয়ান হু হ্যাড অ্যান আই ফর সাচ মিস্ট্রিজ, আর নান অফ দিস। কোনটায় বলো, ভালো করে মনে করে দেখো, সেকেন্ড স্ট্যান্ডার লাস্ট লাইনে ছিল এই যে টু হিম দিস মাস্ট হ্যাভ বিন এ ফ্যামিলিয়ার সাইট। একটা গেজার দেখবে, একটা পথচারী দেখবে এবং সে ভাববে হয়তো এই পুরো দৃশ্যটা কবির কাছে খুবই পরিচিত ছিল, তাহলে কোনটা হবে, টু হিম দিস মাস্ট হ্যাভ বিন এ ফ্যামিলিয়ার সাইট, এটা উত্তর হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে বলছে, ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডা হাউ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট হিমসেলফ টু বি রিমেম্বার্ড আফটার হিজ ডেথ। এবার বলছে সেকেন্ড স্ট্যান্ডায় কবি যখন মারা যাবে তখন কবি চাইছে যে তাকে কীভাবে মনে রাখা হবে, অপশান দিক। আচ্ছা, অ্যাজ অ্যান অ্যাটেন্টিভ অবজারভার অফ দ্য ল্যান্ডস্কেপ অফ স্প্রিং, অ্যাজ অ্যান অ্যাটেন্টিভ অবজারভার অফ দ্য অ্যাক্টিভিটিস অ্যাট ডাস্ক, অ্যাজ অ্যান অ্যাটেন্টিভ অবজারভার অফ দ্য অ্যাক্টিভিটিস অ্যাট নাইট। তোমরা এটা একদম ইজিলি পাবে, কারণ সেকেন্ড স্ট্যান্ডায় কী বলেছে, আচ্ছা তারপরে আছে নান অফ দিস। সেকেন্ড স্ট্যান্ডায় কী বলেছে, সেকেন্ড স্ট্যান্ডায় ডাস্কের ঘটনা বলেছিল, মনে করো সেকেন্ড স্ট্যান্ডায় কি, সেকেন্ড স্ট্যান্ডায় ডাস্কের ঘটনা বলেছিল, তাহলে এখানে কী হবে, অ্যাজ অ্যান অ্যাটেন্টিভ অবজারভার অফ দ্য অ্যাক্টিভিটিস অ্যাট ডাস্ক, তাই তো এটা হবে। আচ্ছা তারপরে, ইফ আই পাস ডিউরিং সাম নকটার্নাল ব্ল্যাকনেস, যদি আমি রাত্রিকালীন অন্ধকারে মারা যাই, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পাস মিন। তাহলে এই পাস মানে কি, অবশ্যই তোমরা ভালো করে বুঝতে পারছো, পাস মানে হচ্ছে মৃত্যু অর্থাৎ ডেথ, ওকে। বা এখানে অপশান দিচ্ছে টু ক্রস, টু স্পেন্ড, টু ডাই, নান অফ দিস, তাহলে কোনটা হবে, টু ডাই, ওকে। তারপরে, হোয়াট টাইম অফ এ ডে ইজ ডেসক্রাইবড ইন দ্য থার্ড স্ট্যান্ডা অফ দ্য পোয়েম আফটারওয়ার্ডস। আফটারওয়ার্ডস কবিতায় থার্ড স্ট্যান্ডায় কবি দিনের কোন সময়টার কথা বলেছে বলো, দেখা যাচ্ছে না, ইফ আই পাস ডিউরিং সাম নকটার্নাল ব্ল্যাকনেস, তাহলে নকটার্নাল ব্ল্যাকনেস মানে কি, রাত্রিকালীন অন্ধকার, তাহলে থার্ড স্ট্যান্ডায় কবি দিনের কোন সময়ের কথা বলেছে, একদম রাইট, নাইটের কথা বলেছে, কারণ নকটার্নাল ব্ল্যাকনেস বলছে মানে রাত্রিকালীন অন্ধকার, তাহলে কোন সময়, রাতের সময় কথা বলেছে। তাহলে এখানে অপশান দিয়েছে, কি দিয়েছে, ডাস্ক, ইভিনিং, নট ইভিনিং, ইটস ইভিনিং, ডন আর নাইট, তাহলে কোনটা হবে উত্তর, অবশ্যই নাইট হবে। ফার্স্ট স্ট্যান্ডায় মর্নিং বলেছে, ঠিক আছে, যেহেতু মেয়ের সকালবেলা, মে মাস সকালবেলা। সেকেন্ড স্ট্যান্ডায় কী বলেছে, ডাস্ক অর্থাৎ গোধূলির বিষয় বলেছে। থার্ড স্ট্যান্ডায় কী বলেছে, থার্ড স্ট্যান্ডায় নাইটের বিষয় বলেছে। ফোর্থ স্ট্যান্ডায় কি, ফোর্থ স্ট্যান্ডায় উইন্টার সিজনের কথা বলেছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে এই টোটাল আমরা পেয়েছি। আচ্ছা তাহলে আজকে আমি তোমাদেরকে 30টা এমসিকিউ সম্পর্কে আলোচনা করি, 20টা এমসিকিউ সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু এমসিকিউ আলোচনা করে দেবো, ঠিক আছে। তাহলে আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবে, যে তারাও এই এমসিকিউ পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং আজকের ক্লাস তোমাকে কতটা রেটিং দেবে সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখো, ওকে। চলো আজকের ক্লাস ধরে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, থ্যাংক ইউ।